মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর 22 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার 6। দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির। জানাবো অবশেষে নির্বাচনের নোঙর ফেব্রুয়ারিতে। এবং সর্বশেষ জানাবো তেহরানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা আমার বাসা পুরোপুরি গুড়িয়ে দিয়েছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে জেলা ও উপজেলায় কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি। রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন রিফাতের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার এনসিপির নবগঠিত বিভিন্ন জেলা ও উপজেলা সমন্বয় কমিটিগুলোকে নিজ নিজ কার্যালয়ে প্রথম কার্যনির্বাহী সভা আয়োজন করার জন্য আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন নির্দেশনা দিয়েছেন। সভা শেষে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা সমন্বয় কমিটিগুলোকে কর্মসূচি পালন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অবশেষে নির্বাচনের নোঙর ফেব্রুয়ারিতে। জনরোষে বিতাড়িত শেখ হাসিনা। মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর 22 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার 6। রাজধানীর মিরপুরে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে প্রকাশ্য দিবালোকে 22 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তথ্য প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি মিরপুর বিভাগ। ডিএমপি যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে। গত 27 মে মিরপুর 10 নম্বরের ফায়ার সার্ভিস স্টেশনের পেছনের গলিতে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী জাহিদুর রহমানকে গুলি করে তার কাছ থেকে 22 লাখ টাকা ছিনতাই করা হয়। ঘটনার পর গুলিবিদ্ধ অবস্থায় জাহিদুরকে শহীদ। অবশেষে নির্বাচনের নোঙর ফেব্রুয়ারিতে। জনরোষে বিতাড়িত শেখ হাসিনা ও তার দলের গুম খুন নিয়ে যে তথ্য জাতিসংঘের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে, তাতে এই দলের শুধু নিকট নয়, সুদূর ভবিষ্যৎ অন্ধকার। চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে আওয়ামী লীগ। এদিকে চলছে বিচার, যে বিচারে দণ্ড ছাড়া আর কোনো উপায় আছে বলে মনে হয় না। সব মিলিয়ে আওয়ামী লীগ অতল খাদের কিনারে। যদিও 76 বছরের দীর্ঘ ইতিহাসে আওয়ামী লীগ বহুবার সংকট এবং ভাঙনের মুখে পড়েছে, যার আগ্রাসী সূচনা হয়েছে 1957 সালে। পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক চুক্তির জের ধরে ভাঙনের মুখে পড়েছিল আওয়ামী লীগ। এরপর 70 থেকে 71 সালের কঠিন সময় পেরিয়ে আওয়ামী লীগের ভয়াবহ পরিণতি হয় 1975 সালের 15ই আগস্ট। 75-এর পর বিভিন্ন সময়ে ভাঙন এবং প্রভাবশালী অনেক নেতার দলত্যাগের ঘটনা ঘটেছে, কিন্তু এবারের মতো বিপর্যয় কখনো হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারের পরিস্থিতি ভিন্ন, কারণ সরকারে থাকা অবস্থায় জুলাই আগস্টের হত্যাকাণ্ডের দায় ছাড়াও জনরোষে ক্ষমতা হারানোর পর দলীয় প্রধান সহ অনেক নেতা দেশ ত্যাগ দলটিকে বড় সংকটে ফেলেছে। এই সংকট থেকে টেনে তোলার চেষ্টা করার মতো একজন মিজান চৌধুরী নেই, আমেনা বেগম নেই। মতিয়া চৌধুরী জীবিত থাকলেও একটা কথা ছিল। এ প্রসঙ্গে বলা হয়, গভীর বিবেচনায় আব্দুল হামিদকে বিদায় যেতে দেওয়া এবং তার বাধাহীন আগমন এবং আইভি রহমানকে জেলে নেওয়া হয়েছে। এটি এক প্রকার মেসেজ, গভীরের কৌশলও থাকতে পারে। বিগত 15 বছরের স্বৈরশাসনের ফলে যেভাবে শেখ হাসিনা এবং তার দল ও সরকারের পতন হয়েছে, তাতে গণতান্ত্রিক চর্চার কাঠামোতে প্রবেশ করার সুযোগ পেলেও দলটি দাঁড়ানোর বিষয়টি অনিশ্চিত। তবে অনেকেই মনে করেন, আওয়ামী লীগ অথবা শেখ হাসিনার প্রসঙ্গে শেষ কথা বলার সময় এখনো আসেনি। বর্তমান সরকার অথবা পরবর্তী সরকার যদি দেশবাসীকে হতাশায় নিমজ্জিত করে, তাহলে মন্দের ভালো হিসেবে আওয়ামী লীগের সম্ভাবনা কিন্তু থেকেই যায়। শাহ আব্দুল করিমের জনপ্রিয় একটি গানই তো আছে, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এই গানের বিষয়টি জাতি হিসেবে আমাদের মননে মিশে আছে। ফলে আওয়ামী লীগ প্রসঙ্গে 3x4 12 বলার মতো সময় সম্ভবত এখনো আসেনি। এরপরও কথা থাকে, বিশ্লেষকদের মতে সুষ্ঠু বিচার হলে শেখ হাসিনা এবং তার ডানে বামে সামনে পেছনের সাংঘাতদের
দণ্ড অনিবার্য। এই অবস্থায় আইনগতভাবে রাজনীতিতে ফিরে আসার আর সুযোগ থাকে না। নির্বাচনে শক্তভাবে অংশ নেওয়া তো অনেক দূরের কথা। এদিকে জাতিসংঘের প্রতিবেদনের পর তাদের অপরাধ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। জাতিসংঘের প্রতিবেদনে শেখ হাসিনা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও তার দলের সদস্যদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথা থাকলেও সুপারিশে স্পষ্ট করেই বলা হয়েছে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হোক তা তারা চায় না। একথা সরকার প্রধানের মুখে উচ্চারিত হয়েছে বহুবার। এরপরও অনেকটা ইউটার্ন করে আওয়ামী লীগের কার্যক্রম কেন নিষিদ্ধ করল সরকার? মনে করা হয় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পেছনে প্রধানত কারণ হতে পারে দুটি। এক, বিরাজনীতিকরণের একটি শক্ত ভিত্তি স্থাপন করা। দুই, দলটিকে একটি বড় ঝাঁকি দেওয়া যাতে দলছুটরা আওয়ামী খোলস থেকে বের হয়। এক্ষেত্রে তাদের সামনে সহজ খোলস থাকার কথা নবগঠিত জাতীয় নাগরিক পার্টি। কিন্তু নতুন দলটির গরম ভাতে পানি দেওয়ার মতো অবস্থা হয়েছে বিএনপির। আওয়ামী লীগারদের জন্য বিএনপির দরজা খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে 17ই মে। এ ঘোষণা দেওয়ার সময় বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী ও পরিচ্ছন্ন সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী কয়েকটি নকতা লাগিয়েছেন, যার অনেকটাই বেশি সংস্কার আর অল্প সংস্কারের মতোই বায়বীয় বিষয়, অনেকটা রংধনুর মতো। প্রসঙ্গত, আওয়ামী লীগারদের জন্য বিএনপির দরজা খোলার আওয়াজ এর আগে রিজভী আহমেদ দিয়েছিলেন, তবে এটি তখন তেমন গুরুত্ব পায়নি। কিন্তু আমির খসরু মাহমুদ চৌধুরীর ঘোষণার পর আওয়ামী ঘরানার লোকদের মধ্যে এক ধরনের চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুরো আওয়ামী লীগই যেন এখন বিএনপিতে যোগ দেওয়ার জন্য উদ্গ্রীব। এর আগে তাদের মধ্যে অনেকেই তলে তলে এনসিপির আশ্রয়ে যাওয়ার লাইনে ছিলেন, কিন্তু তারা এখন বিএনপির ঘরে আশ্রয় লাভের জন্য মরিয়া। বলা বাহুল্য, বৈরী পরিবেশে দলছুট আওয়ামী লীগারদের সিংহভাগই কাকের বাসায় কোকিলের ছা হয়ে থাকবেন, সময় হলে উড়াল দেবেন। আয়ুব বাচ্চুর গানই তো আছে উড়াল দেব আকাশে। সেনাপ্রধানের ভাষণে এই গানের বিষয়টি ব্যবহার হওয়ায় তো অন্যরকম দোতনা পেয়েছে। গান প্রসঙ্গ আপাতত থাক, হিতে বিপরীত বলে একটি কথা আছে, মানে ভালো করার পদক্ষেপে খারাপ কিছু ঘটা এবং এর উল্টোটাও হতে পারে। যেমন খারাপ করার অপচেষ্টায় ভিকটিমের ভালো ফল প্রাপ্তি। এ ধারণাকে ভিত্তি করে হানিফ সংকেত পরিচালিত একটি নাটকের নাম বিপরীতে হিত। নিষিদ্ধ করার ধারায় আওয়ামী লীগের জন্য কি বিপরীতে হিত হলো নাকি? কারো কারো মতে জনতার বিচার এবং আন্তর্জাতিক বিবেচনায় মৃতপ্রায় আওয়ামী লীগকে নিষিদ্ধকরণে নির্বাহী আদেশের মাধ্যমে আসলে বাঁচিয়ে রাখার কোরামিন দেওয়া হয়েছে। তারা মনে করেন টানা দুঃশাসন এবং জুলাই আগস্টে নির্বিচার গণহত্যা আওয়ামী লীগকে যে স্থানে নিয়ে গেছে তাতে ওই দলটির বড় ছোট আধা শিকি পাতি কোনো স্তরের নেতারাই জনগণের সামনে দাঁড়ানোর সাধ্য নেই। কেন্দ্রীয় সভানেত্রী শেখ হাসিনা থেকে শুরু করে ইউনিয়ন ওয়ার্ডের প্রতিটি আওয়ামী লীগ জনগণের দৃষ্টিতে মহাপাতক। তারা আর যাই হোক জনগণের কাছে ভোট চাইবার অবস্থায় নেই। বড়জোর ক্ষমা চাইবার সুযোগ ছিল, এখনো আছে অবশ্য। আর ক্ষমা চাইলে এখনই আওয়ামী লীগ ধোয়া তুলসী পাতা হিসেবে বিবেচিত হবে তা কিন্তু নয়। এ অবস্থা থেকে অনেকটাই বাঁচিয়ে দিয়েছে সরকার, কারণ জনগণকে পাশ কাটিয়ে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিষয়টি থেকে নেপথ্য খেলোয়াড়রা বিশেষ সুবিধা ঘরে তুলতে পারবেন বলে মনে হয় না। বরং এই সিদ্ধান্ত আওয়ামী লীগের জন্য কিছুটা হলেও সুবিধাজনক পরিবেশ সৃষ্টি করে দিয়েছে বলে মনে করা হয়। আর সবচেয়ে বড় সুবিধা হয়েছে আওয়ামী মাফিয়াদের। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুসারে আগামী বছর ফেব্রুয়ারির মধ্যে অথবা আরো 5 বছর পরও যদি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাতে কি আওয়ামী লীগের প্রথম, দ্বিতীয়, তৃতীয় সারির কোনো নেতা, পাতি নেতা, এমনকি খুচরা নেতাও প্রার্থী হতে পারবেন? নিশ্চিতভাবে উত্তর নেতিবাচক। কিন্তু সংসদ নির্বাচনের শিডিউল ঘোষণা হলে এবং নির্বাচন করার আইনগত বৈধতা থাকলে আওয়ামী লীগকে তো নির্বাচনের অংশ নিতে হবে। তখন প্রার্থী হতেন কারা? নিশ্চয়ই অপরিচিত মুখ, এবং তাদের মধ্যে কেউ নির্বাচিত হন অথবা নাইবা হন, তারা তো এক প্রকার জননেতা হিসেবে পরিচিত পাবেন। এরই তো আওয়ামী মাফিয়া নেতাদের ভাত মারার মতো বিষয় হয়ে দাঁড়াবে। যারা এখন বেশ ভালোই আছেন তারা এক একজন তো সাবেকি আমলের জগৎ শেঠ, হাল আমলের আম্বানি, নিদেন পক্ষে আম্বানির নাতি। কেউ কেউ 15 বছরে এত কামিয়েছেন যে 3-15-45 বছর বসে খেলেও টাকা শেষ হওয়ার নয়। যদিও প্রবচন আসে বসে খেলে রাজার গোলাও খালি হয়ে যায়, কিন্তু আওয়ামী মাফিয়াদের গোলা খালি হওয়ার নয়। এ নিয়ে তাদের চিন্তার কিছু নেই। তাদের চিন্তা ছিল নির্বাচনে অংশ নেওয়া নিয়ে। সেই চিন্তারও সরকার দূর করে দিল। প্রসঙ্গত, সাধারণভাবে বলা হয় আওয়ামী লীগ যত না রাজনৈতিক দল, তার চেয়ে অনেক বেশি মাফিয়া সংগঠন। মাফিয়া আওয়ামী লীগারদের মহা উপকার কেন করলো সরকার? এটি এক বড় প্রশ্ন। আবার অন্য প্রশ্ন সামনে এসেছে, নির্বাচনে আওয়ামী লীগ যেতে পারবে কি পারবে না। এর চেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে
নির্বাচন প্রশ্নে ডক্টর ইউনূস তার কথা রাখবেন কিনা অথবা রাখতে পারবেন তো? বিএনপি নির্বাচন অনুষ্ঠানের জন্য বহুদিনের মৃদু চাপের ধরা অবশেষে প্রবল চাপের দিকে নিয়েছে। এদিকে এনসিপি ও জামাত সহ আরো কয়েকটি দল নির্বাচন প্রশ্নে উল্টো সুর গাইছে। আর সরকারের তরফ থেকে তো সংস্কারের আলোচনায় আছে। কেউ ঘোষণা দিয়ে বলে সংস্কার ও অন্যান্য দাবি পূরণের আগ পর্যন্ত কোনো নির্বাচন হবে না, তখন সরকার কি করবে অথবা করতে পারবে। প্রসঙ্গত, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই। স্বয়ং সরকার প্রধান ডক্টর ইউনূস একাধিকবার বলেছেন, এটি তার মুখে বহুল শ্রুত কথার একটি। আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে প্রধান উপদেষ্টা বয়াত রক্ষিত হয়নি। এজন্য প্রধানত 3 দিনের অবস্থান এবং 1 ঘন্টার আলটিমেটাম অজুহাত হিসেবে সামনে আছে, যে চাপ সাজানো বলে অনেকেই বলছেন। প্রধান উপদেষ্টার জবানিতে আরও একটি বহুল শ্রুত বিষয় হচ্ছে, আগামী ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে নির্বাচন হবে। সেখান থেকে সরে এসে এপ্রিল অতঃপর ফেব্রুয়ারিতে নির্বাচন নোঙর করেছে। এখন যদি নির্বাচন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রদত্ত সময়সীমার মধ্যে আবার কোনো চাপ পঞ্চায়ন হয় অথবা প্রাকৃতিক অথবা মানবসৃষ্ট দুর্যোগ সৃষ্টি হয়, তাহলে নির্বাচন প্রশ্নে ডক্টর ইউনূস তার কথা রাখতে পারবেন। না পারলে হয়তো সুনীলের সেই কবিতা আবার আলোচনায় আসবে, 33 বছর কাটলো কেউ কথা রাখেনি। অবশ্য বাংলাদেশের 54 বছরে কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না, এ কথা সুনীলের কবিতায় বলা আছে। আরো ডক্টর ইউনূস যদি নির্বাচন প্রশ্নে তার কথা রাখেনও, তাহলে সেটি কোন নির্বাচন? সেটি যে সংসদ নির্বাচনই হবে তা কি মাথা দিব্যি দিয়ে ওয়াকেদ মতে হুজুরে আলা বলেছেন? প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট।